বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প প্রত্যাবর্তন। মাথাটা আগে থেকেই ঝিমঝিম করছিল। আবার বোধহয় জ্বর আসছে। পাল্লা হরিশপুরের মাইনর স্কুলে পড়ি। বাবার হাতে পয়সা নেই, মা কান্নাকাটি করেন। ছেলেটার লেখাপড়া হলো না। তাই পাল্লার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট সরানন চাটুর্যে আমার সাবেক স্কুলের মাস্টারমহাশয়ের অনুরোধে পাল্লার মাইনর স্কুলে বিনা মাইনেতে পড়তে দিয়েছেন। গ্রামের পুরুত ঠাকুর শ্রী গোপাল চক্রবর্তী দয়া করে তার বাড়িতে আমার খাওয়া থাকার ব্যবস্থাও করেছেন। আমি এখানে আজ বছরখানেক হলো। থাকতে পারি নে ভালোভাবে দু কারণে, সে কথা কেউ জানে না। মা জানতো, কিন্তু মা তো এখন নেই এখানে। প্রথম ম্যালেরিয়া জ্বরে ভুগছি আজ 1 বছর। কত ওষুধ খাচ্ছি, কিছুতেই সারে না। দ্বিতীয় কারণটা, আমার ছোট ভাই দেশে আছে। তার নাম নন্তু। বড় চমৎকার ছেলে সে। 7 বছর বয়স হলো। আগে আমায় ডাকতো তাতা, ও তাতা। এখন দাদা বলেই ডাকে। সুন্দর দেখতে। নন্তুকে না দেখে বড় কষ্ট হয়। সেদিন টিফিনের ছুটি হবার আগেই মাস্টারমশাইকে বলি, স্যার, আমার জ্বর আসছে। ননি মাস্টার আমার দিকে চেয়ে সহানুভূতির সুরে বললেন, আবার জ্বর? হ্যাঁ স্যার। বাড়ি যাবি? এখন হাঁটতে পারবো না স্যার। বেঞ্চিতে শুয়ে পড়। আয় দেখি, হাত দেখি। হাত দেখতে হলো না, গায়ে হাত দিয়েই বললেন, বড্ড জ্বর যে, গা পুড়ে যাচ্ছে, শুয়ে পড়। শুয়েই পড়ি বেঞ্চিতে। তারপর জ্বরে কখন অজ্ঞান হয়ে গিয়েছি। যখন জ্ঞান হলো তখন আমতলার স্কুল বোর্ডিংয়ে আমাদের ক্লাসের গোপালের তক্তপোষে শুয়ে আছি। গোপাল আমার পাশে দাঁড়িয়ে বললে, কেমন আছিস বিনোদ? সে কোথা থেকে যেন দৌড়ে এসেছে। গায়ে ঘাম, মুখ রোদে রাঙা হয়েছে। বললাম, দৌড়চ্ছিলি? হ্যাঁ, ষাঁড় তাড়াচ্ছিলাম। হেডমাস্টারের কপিক্ষেত সাবার করেছে। আমার গায়ে হাত দিয়ে দেখ, জ্বর আছে? বেশ আছে। বাড়ি যাবি নে? হাঁটতে পারলেই যাব। তাই যা, এখানে শোবার জায়গা নেই। কোথায় থাকবি? বাড়ি যা। বাড়ি যাব কোথায় তাই ভাবি। এ আমার নিজের বাড়ি নয়। যার বাড়ি থাকি তিনি বাড়ি বাড়ি ঠাকুর পুজো করে বেড়ান। তার বাড়িতে খুব খাটতে হয় আমাকে। তার ছোট মেয়েটাকে সর্বদা কোলে করে বসতে হয়। একটু যদি কেঁদে ওঠে খুকি, তার মা আমার ওপর চটে যান। একদিন মনে আছে, স্কুল থেকে বাড়ি গিয়েছি, খিদে সমস্ত শরীর হালকা হয়ে গিয়েছে। খুকিকে আমার কোলে দিয়ে তার মা রান্নাঘরে ঢুকলেন। আমি আসবার আগে থেকেই খুকি কাঁদছিল। আমার কোলে উঠে আরও কাঁদতে লাগলো। আমি কত বোঝালাম, কত ছড়া বললাম, গান গাইলাম, কিছুতেই শুনলে না, কান্নাও থামালো না। ওর মা এমন রেগে গেলেন আমার ওপর, আমার কাছ থেকে খুকিকে নিয়ে নিজে কোলে করে বসলেন। আমায় কিছু খেতেও দিলেন না। রাত্রেও আমাকে ভাত দিতেন না বোধহয়। রাত্রে চক্রবর্তী মশাই খেতে বসে বললেন, বিনোদ খেয়েছে? তখন কত রাত হয়ে গিয়েছে। খিদেয় অবসন্ন হয়ে পড়েছি। স্কুল থেকে এসে পর্যন্ত একগাল মুড়িও খাইনি। অন্যদিন এমন সময় কোন কালে আমার খাওয়া হয়ে যায়। পুরুতমশাই নবীনদার চণ্ডীমণ্ডপের দাবা খেলার আসর থেকে রোজই বেশ রাতে ফেরেন। তারপর তিনি খেতে বসেন। খুকির মা বললেন, না। পুরুতমশাই বললেন, কেন? এত রাত্রেও খায়নি এখনো? জ্বর হয়েছে বুঝি? না, জ্বর হবে কেন? বসে পড়ছিল, তাই ভাত দিইনি এখনো। যাও ডেকে দাও। ছেলে মানুষ, খিদে পেয়েছে, আমার পাশেই বসুক। তুমি খেয়ে উঠে যাও, দেবো এখন। না, ওকে ডাকো। জায়গা করে দাও ও পাশে। পুরুত ঠাকুরের কথায় আমার জায়গা করে দিলেন খুকির মা। নয়তো আমি জানতাম রাত্রে তিনি আমায় না খাইয়ে রেখে দিতেন। কাউকে কিছু বলা আমার স্বভাব নয়। চুপ করেই থাকতাম। সেই বাড়িতেই ফিরে যাওয়ার কথা বলছে গোপাল। সেখানে আমার মা নেই। মা থাকলে আমায় দেখলে রাস্তা থেকে ছুটে আসতেন। এখানে খুকির মা আমার জ্বর দেখলেই মুখ ভার করে বলবে, ওই এলেন অসুখ নিয়ে। কে এখন সেবা করে? আমার তো বড্ড উপকার হচ্ছে ওকে দিয়ে। কুটোটুকু ভেঙে দুখানার উপকার নেই। শুধু সেবা করো। বার্লি রে, সাবু রে, কিছুই করতে হয় না ওকে। আমি ওকে কখনো কষ্ট দিই নে। আমার রোজ জ্বর লেগেই থাকে। ওকে ডাকতে বা কিছু বলতে আমার লজ্জা হয়। উনি আমার কাছে বড় একটা আসেন না। মিথ্যে বলবো না।
সে বরং পুরুতমশাই যত রাত্রেই ফিরুক না দাবা খেলে। আমার অসুখ হয়েছে শুনলে আমার শিয়রে এসে বসে আমার হাত দেখবেন, গায়ে হাত দিয়ে জ্বর দেখবেন, স্ত্রীকে ডেকে বলবেন সাবু কি বার্লি দিতে, নিজে কাছে বসে খাওয়াবেন। সকালে উঠে গোবিন্দ ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবেন ব্যস্ত হয়ে, ও ডাক্তারবাবু, বিনোদ যে অমন ভুগতে লাগলো, পরের ছেলে আমার বাড়ি আছে, অমন করে পড়ে থাকলে মন বড় ব্যস্ত হয়, ওর অসুখের একটা বিহিত করুন। পুরুতমশাইকে দেখলে বাবার কথা মনে পড়ে। দুজনেই নিরীহ, কেউ ওদের মানে না, বরং ওরাই সবাইকে ভয় করে চলেন। বড় যদি হই পুরুতমশাইয়ের দুঃখ আমি ঘোচাবো। ওর ছেলে নেই, আমি ওর ছেলে হব। না, ওদের বাড়ি আমি এখন যাব না। জ্বর আমার এবার খুব বেশি, হয়তো আরও বাড়বে। গোপালকে আমি বললাম, ভাই, আমি মার কাছে যাব। মার কাছে যাবি? তোদের গায়ে? সে এখান থেকে 6 কোষ রাস্তা। নদী পার হতে হবে কেউটে পাড়ার খেয়াঘাটে। পারবি কেন এই জ্বর গায়ে? তা হোক, তুই কাউকে বলিস নে। আমার পকেটে সরকারি ডাক্তারখানার ওষুধ আছে, আমি যাব। রাত্রিটুকু তোর খাটে থাকতে দে। গোপাল রেগে গেল, বললে, দায় পড়েছে তোকে থাকতে দিতে? তোর যত বাজে আবদার। বাড়ি যাবি কি করে এই অসুখ গায়ে? বাড়ি যাবি বললেই হলো? আমার খাটে নেই জায়গা, দুজনে শোবো কোথায়? আমি রোগীর সঙ্গে এক বিছানায় শুই নে, বাড়ি যা। মনে বড় দুঃখ হলো। গরিব বলে সবাই হেনস্থা করে, গোপাল যে আমার এই অসুখ গায়ে তাড়িয়ে দেবে তার মানেও তাই। আমি বাইরে এসে দাঁড়ালাম। বেলা এখনও 2 ঘন্টা আছে। শরীরটা একটু হালকা মনে হচ্ছে। এই 2 ঘন্টা হাঁটলে কেউটেপাড়ার খেয়াঘাট পর্যন্ত পৌঁছতে পারবো না? খুব পারবো। খেয়াঘাটের ইজারাদার যে ঘরে থাকে বললে আমাকে জায়গা দেবে না একটু? গোপালের মতো নিষ্ঠুর নয় তারা, পুরুত ঠাকুরের বউয়ের মতো নিষ্ঠুর নয় তারা। আচ্ছা ভাই, চললাম বলেই রওনা হলাম বোর্ডিং থেকে। লুকিয়ে মাঠের রাস্তা ধরলাম। আমি জানি আমি বেশি দিন বাঁচব না। মাকে আমার দেখতেই হবে। কারো কাছেই যাব না, মার কাছেই যাব। চৈত্র মাস, অথচ এমন শীত করে এখনো। বেলা খুব বেড়েছে। মেঠো পথের দুধারে ঘেটু ফুল ফুটেছে কত। বাগজোয়ানির ঠাকুরবাড়ি পার হয়ে ফলেয়া গ্রামের পথে পড়ে ছোট্ট খালের খেয়া। একখানা নৌকো আছে, মাঝি থাকে না, নিজেই নৌকো বেয়ে পার হয়ে ওপারে শিমুলতলায় বসি। শিমুল ফুল ফুটেছে গাছটাতে, টুপটাপ করে রাঙা ফুল ঝরে পড়ছে। শুকনো কঞ্চির বেড়া দিয়েছে পোড়া খালের ধারে ধারে। চাষাদের মুসুরি খেতে মুসুরি পেকে গাছ শুকিয়ে গিয়েছে, কিন্তু এখনও মুসুরি তোলা হয়নি। ঘেটু ফুলের কি সুন্দর সুগন্ধ বেরুচ্ছে পড়ন্ত রোদে। নিঃশ্বাস টেনে শুকি। কেবলই হাঁটছি, কিন্তু হাঁটতে পারি না আর, পা ধরে আসছে। ফলেয়া গ্রামের পেছনে মস্ত বাঁশবাগানে মরা শুকনো বাঁশপাতার কেমন চমৎকার গন্ধটা। বাঁশবাগানের মধ্য দিয়ে পথটা, তারপর আবার মাঠ। মাঠের মধ্যে বড় একটা যজ্ঞি ডুমুর গাছ। থলো থলো যজ্ঞি ডুমুর পেকে টুপটুপ করছে গাছে। আমার গা বমি বমি করছিল। ডুমুর তলায় বসে বমিও করলাম। গা কেমন ঝিমঝিম করতে লাগলো। জল তেষ্টা পেল। ঠান্ডা জল কোথায় পাই? অবসন্ন হয়ে থাকলে চলবে না, মার কাছে পৌঁছতে হবে। কখনো একা এত দূর পথ আমি হাঁটিনি। ভয়ও করছে। অন্য কিছুর ভয় আমার নেই। চিলতেমারি গ্রামের শ্মশানটা রাস্তার ধারেই পড়ে। শ্মশানে নাকি কত লোক ব্রহ্মদত্তি দেখেছে, পেতনিও দেখেছে। চিলতেমারি যেতে অবশ্যই সন্ধে হবে না। হে ভগবান, যেন সন্ধে না হয়। মাকে আমার দেখতেই হবে। তার আগে যেন সন্ধে না হয়, অথবা না মরি। হে ঠাকুর। একটা কাদের বাড়ি পথের ধারে। দরজায় দাঁড়িয়ে বললাম, একটু জল দেবে? একটি 10-12 বছরের মেয়ে আমার সামনে এসে বললে, কি জাত? ব্রাহ্মণ। আমাদের জল খাবে? আমরা জেলে। তা হোক, দাও। মেয়েটা একটু পরে একখানা পাটালি আর 1 ঘটি জল নিয়ে এসে আমায় দিলে। আমার দিকে ভালো করে চেয়ে দেখে বললে, তোমার কি হয়েছে? জ্বর। কোথায় বাড়ি? মনোহরপুরে। পাটালি খাবো না, শুধু জল দাও। জল খেয়ে আমি হেঁটে চললাম অতি কষ্টে। মেয়েটা আমার দিকে আশ্চর্য হয়ে চেয়ে রইল কতক্ষণ। সে বোধহয় বুঝতে পেরেছিল আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। সে চেঁচিয়ে বললে, আজ এখানে থেকে গেলেই পারতে। হ্যাঁ গো। আমি ঘাড় নেড়ে বললাম, না, আমাকে যেতেই হবে।
মার জন্যে মন কেমন করছে। আবার মাঠ, কি সুন্দর মাঠ, শুধু আকন্দ ফুল আর ঘেটু ফুল ফুটে আছে। যদি শরীর ভালো থাকতো হয়তো মাঠে হাডুডু খেলতাম বন্ধুদের নিয়ে। সূর্য অস্ত যাচ্ছে, এখনও সামনে চিলতেমারি গ্রাম, তারপর কেউটেপাড়ার খেয়াঘাট যমুনা নদীর ওপর। সন্ধে হলেই আমার ভয় করবে, চিলতেমারির শ্মশান তার আগেই পেছনে ফেলতে হবে। কিন্তু আর যেন হাঁটতে পারছি নে, শরীর কেমন যেন করছে। একটা তুঁত গাছের তলায় গুড়ি ঠেস দিয়ে বসে দম নিই। সূর্যটার দিকে চেয়ে চেয়ে দেখি, সূর্য ডুবলেই অন্ধকার হয় না। আচ্ছা, তুঁত তলায় যদি আর খানিকটা বসি? না, তাহলে কেউটেপাড়ার খেয়াঘাটে আমি পৌঁছতে পারবো না। আবার জ্বর আসবে নাকি? শীত করছে আবার। এক দাগ ওষুধ পকেট থেকে বের করে নাক টিপে খেয়ে নিলাম। বিকট তেতো কুইনিন মিক্সচার। মা সুপুরি কেটে দেবে বাড়িতে, তখন আর শুধু মুখে ওষুধ খেতে হবে না। চিলতেমারি ছাড়লাম প্রাণের দায়ে জোর হেঁটে। শ্মশান রাস্তার বাঁদিকে তেলাকুচো আর সোয়াদি গাছের নিবিড় ছোপে অন্ধকার হয়ে আসছে। আর চোখে একবার চেয়ে দেখে সন্তর্পণে রাস্তা পার হয়ে যাচ্ছি। কে যেন বলে উঠল, পারবি নে তুই মায়ের কাছে যেতে, আমরা তোকে যেতে দেব না, তোকে এই শ্মশানেই রাখবো। দূর, ওসব মনের ভুল। রাম 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 রাম। এখনও অন্ধকার হয়নি, অন্ধকার না হলে ওসব বেরোতে পারে না। রাম নামে তো ভূত পালায়। সত্যি, আর কিন্তু আমি হাঁটতে পারছি নে। কেউটেপাড়া এখনো কত দূর। ওই দূরে বাঁশবন দেখা যাচ্ছে কেউটেপাড়া গ্রামের। এখনো অনেক দূর। এই বড় মাঠটা পার হতে হবে। জনপ্রাণী নেই, এই সন্ধ্যের সময় মাঠে কেউ দেখবার নেই। কেন গোপাল আমায় তাড়িয়ে দিলে বোর্ডিং থেকে? আমার ভয়ানক জ্বর এসেছে, আবার জ্বর এসেছে। কেউটেপাড়া কত দূর? চোখে যেন সর্ষের ক্ষেত দেখছি চারিদিকে। পুরুত ঠাকুরের স্ত্রী রাগ করে বলছেন, মা গো, ছেলেটার শুধু জ্বর আর জ্বর, পরের আপদ কে দেখাশুনো করে, আজই বিদায় করে দাও। ননি মাস্টার বলছে, ওর পা ফুলেছে, ও বাঁচবে না, ও এবার যাবে। ডান দিকে একটা বড় আম গাছ রাস্তার ধারে, ওইখানে একটু শুয়ে জিরিয়ে নেব, আর এক দাগ ওষুধ খাবো। আর হাঁটতে পারছি নে, ভীষণ জ্বর এসেছে। হঠাৎ আমার মনে হলো ওই আমতলাতেই মা আঁচল বিছিয়ে বসে আছেন। আমি আসবো বলেই কখন থেকে বসে আছেন। মা এগিয়ে এসেছেন আমায় নিতে। আমি টলতে টলতে মার কোলে শুয়ে পড়ি। মাথায় একটা কিসের চোট লাগলো। তারপর আমার আর জ্ঞান নেই। অন্ধকার নামলো মাঠে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প প্রত্যাবর্তন এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।